চমৎকার শীতের একটি বিকেল এবং আমাদের বিজয়ের মাসের আরও একটি চমৎকার বিকেল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে। ইভান সাইড আজ তোমাদের সাথে থাকবো এবং আমাদের সাথে একজন অতিথিও আছেন। আর ডিসেম্বরের এই সময়টা অনেকেরই বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যায়, পাঠ্যপুস্তকের বাইরে অনেক বই কিন্তু তোমরা পড়তে পারো। বলছিলাম বিজয়ের মাস, আমাদের গৌরবের মাস, এই সময়ে তোমরা ৭১-এর দিনগুলি বইটি পড়তে পারো। আমরা সেই বইটি সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানাই। কথা সাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ ৭১-এর দিনগুলি। ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম প্রকাশিত হয় গ্রন্থটি। বইটি ব্যক্তিগত দিনলিপি আকারে লেখা। এতে ১৯৭১ সালের ১ মার্চ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত সময়ে ঢাকা শহরের অবস্থা এবং গেরিলা তৎপরতার বাস্তব চিত্র উঠে এসেছে। গ্রন্থটিতে জাহানারা ইমামের ব্যক্তিগত জীবনের বিভিন্ন বাস্তব স্মৃতিরও পরিচয় পাওয়া যায়। পড়তেই পারো। এবার জানাবো আজ যিনি আছেন আমাদের সাথে, তিনি একজন নাট্য নির্মাতা ফরহাদ হোসেন। তার সাথে কথা বলবো এবং সবাই জানো যে তোমাদের ফোনের অপেক্ষায় আমি আছি, ফোন করলেই কথা হবে। ভাইয়া স্বাগত আপনাকে। অনেক ধন্যবাদ। কেমন আছেন? ভালো। আমি শুরুতে দর্শকদের বলতে চাই যে আপনি একজন প্রবাসী, আপনি বাইরেই থাকেন, দেশে এসেছেন এবং দেশে এবার কিছু কাজ নিয়ে এসেছেন। পাশাপাশি আপনার পরিচয়ের কথা বলছিলাম, নাট্য নির্মাতা। আমি শুরুতে জানতে চাই যে এই যে নাটক নির্মাণের সাথে জড়ানো বা এই পেশায় আসা, সেটা কবে থেকে শুরু হলো? এটা শুরু হয়েছে ২০০২ এই সময়ে। আমার একজন বন্ধু আমেরিকাতে, সে শর্ট ফিল্মের সঙ্গে রিলেটেড, ইজ এ শর্ট ফিল্ম মেকার। তো তার সঙ্গে তাকে সহযোগিতা করতে চেয়ে আস্তে আস্তে আমি এই প্রসেসটার মধ্যে ঢুকে পড়ি। তো তাকে আমি প্রথম দিকে প্রোডাকশনে হেল্প করতাম, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, এবং আরও একজন বন্ধু আছে, তাদেরকে যখন বিভিন্ন সময়ে শুটিংয়ে হেল্প করতে যে মাঝে মাঝে আমি নিজে থেকেই লেখা শুরু করলাম। ওই লিখতে যেয়ে লেখা এবং পরে ডিরেকশন, এবং আমি ওখানে কিছু ট্রেনিং করেছি ডিজিটাল ফিল্ম মেকিং এর উপরে। মানে পরবর্তীকালে হচ্ছে এটার প্রতি আপনার আগ্রহ জন্মানোর পরেই আপনি আসলে ভাবলেন যে আমার আসলে জানা উচিত, বোঝা উচিত, এবং আগ্রহ যখন বেশি হলো সেভাবেই সেই প্রক্রিয়ার মাধ্যমে আপনি নিজেকে তৈরি করে তারপরে কাজ শুরু করলাম। চমৎকার। একটা কথা বলেন তো, আপনি প্রবাসে আছেন কতদিন ধরে আমেরিকাতে? আমি আছি প্রায় ২০ বছর, অ্যাকচুয়ালি ২০ বছরের একটু বেশি। আমি 1994 সন থেকে আছি। আচ্ছা, তো ২০০২ থেকে আপনার সরাসরি এই নাটক নির্মাণে অংশগ্রহণ করা বা আগ্রহ হওয়া, এর আগে কখনো কি মনে হয়েছিল, ইচ্ছে হয়েছিল যে আমি নাটক নির্মাণ করব, এরকম কোনো পরিকল্পনা? নাটক নির্মাণের পরিকল্পনা ছিল না, কিন্তু আমি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর সাথে জড়িত ছিলাম। আমি শিকাগোতে থাকতাম আগে, ওখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ শিকাগোল্যান্ডের কালচারাল অর্গানাইজার হিসেবে কাজ করেছি, সাংস্কৃতিক সম্পাদক, তারপরে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলাম। তখন আমি অনেক অনুষ্ঠান আয়োজন করতাম। পরবর্তীতে ডালাসে মুভ করেছি, তখনও আমি সাংস্কৃতিক প্রোগ্রামগুলো করি। তো এগুলো করতে করতে তখন আমার কাছে, যখন আমি আমার বিভিন্ন নাটকের মানুষ, সিনেমার মানুষদের সাথে যখন আমার একটা যোগাযোগটা তৈরি হলো, এবং আমি ওখানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের সঙ্গে কাজ করি, আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের সাথে। তো তাদের সঙ্গে যখন কাজ করতে গেলাম, তখন আমার কাছে মনে হলো যে আমি এই নাটক, টেলিফিল্ম কিংবা আমার শর্ট ফিল্মের মাধ্যমে কিন্তু আমার বাংলাদেশের প্রবাসী যেই সংস্কৃতিটা, কিংবা বাংলাদেশিরা যারা প্রবাসে বসবাস করছে, তাদের সুখ দুঃখের কথা, তাদের সমস্যা, তাদের আনন্দ বেদনার কথাগুলো আমি আমার কাজের মাধ্যমে প্রকাশ করতে পারি, সবার কাছে উপস্থাপনের একটা বড় মাধ্যম। এটা একটা বড় মাধ্যম। এবং এখন যেহেতু বাংলাদেশের সব টিভি চ্যানেলগুলো প্রবাসে দেখা যাচ্ছে, তো এটাও আমার জন্য তখন একটা সহযোগী হিসেবে কাজ করেছে। ফরহাদ ভাই, একটা বিষয় আমি একটু জানতে চাই। আপনি যখন কথা বলছিলেন যে আমাদের বাইরের কথা শুনিয়ে, যে বিভিন্ন দেশে, শুধু আমেরিকাতে না, সব জায়গায় কিন্তু এখন যারা বাঙালিরা সেখানে রয়েছেন, আমাদের বাংলাদেশের মানুষরা রয়েছেন, তারা কিন্তু খুব বেশি অ্যাক্টিভ এই বিষয়গুলোতে, আমাদের সংস্কৃতিকে তুলে ধরা। এবং আমি প্রচণ্ড শ্রদ্ধা রেখেই বলি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা দেশ থেকে দেশের বাইরে গিয়ে থাকেন, তখন হয়তো দেশটাকে আরো অনেক বেশি অনুভব করেন, তখন এই সমস্ত কাজে তারা আরো বেশি জড়িয়ে যান। তো এই কাজগুলো করতে এসে এরকম একটা তাড়না আপনার ভেতরে ছিল কিনা, যে আমি বা এখন যখন কাজগুলো করছেন ধীরে ধীরে, যে না, আমি আসলে আমার দেশকে রিপ্রেজেন্ট করছি আমার কাজের মাধ্যমে, সেই তাড়না কতটা কাজ করেছে? অবশ্যই, মূলত এটাই তো একটা বড় অনুপ্রেরণা সবসময়ের জন্য। আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। এখন আমাদের
আমরা যখন অনুষ্ঠানগুলো করি এবং আমরা যখন আমেরিকাতে বিভিন্ন স্টেটে প্রোগ্রামগুলো বাংলাদেশের প্রোগ্রামগুলো করি, তখন আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তখন পারফর্ম করে। দেখা যাচ্ছে যে একটা ফেয়ার হচ্ছে, আমেরিকান ফেয়ার, আমেরিকান মেলা, সেখানে বাংলাদেশকে আমরা উপস্থাপনা করি, আমাদের এই ছেলেমেয়েরা ওখানে যে পারফর্ম করে, তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি বহির্বিশ্বে। তো তখন এই বিষয়গুলো আমাদের অনেক অনুপ্রেরণা। আচ্ছা, আমি একটু জানতে চাই যে যখন আপনি এই ফেয়ারগুলো অ্যারেঞ্জ করছেন, সেখানে বাংলাদেশের যারা আছেন নতুন প্রজন্ম তারা ইনভলভ হচ্ছেন, কিন্তু ওখানে যারা আছেন হ্যাঁ তারাও কি তাদের সমান অংশগ্রহণ বা আগ্রহ থাকে কিনা? হ্যাঁ, সেটাই আমি বলছি যে ফেয়ারগুলো আমরা নিজেরা করি, যেমন আমাদের বৈশাখী মেলা আমরা করি, আমাদের জাতীয় দিবসগুলো আমরা করি। আবার ওখানে দেখা যাচ্ছে স্টেট থেকে বিভিন্ন টেক্সাসের স্টেট থেকে একটা মাল্টি কালচারাল প্রোগ্রাম তারা অ্যারেঞ্জ করে, তখন আমাদের বাংলাদেশিদেরকে তারা ইনভাইট করে। তো আমরা আমাদের সংস্কৃতিটাকে নিয়েই কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলো ওখানে একসাথে পার্টিসিপেট করছে, আমাদেরকে আমরা রিপ্রেজেন্ট করি তখন এখানে। চমৎকার। এবং শুধু এটা টেক্সাস না, আমেরিকার বিভিন্ন জায়গাতে, এবং আমার কাছে মনে হয় শুধু আমেরিকাতেই না, বিভিন্ন দেশেই আসলে এই প্রক্রিয়া শুরু হয়েছে। অসংখ্য ধন্যবাদ। এরকম প্রক্রিয়া আপনিও জড়িয়ে আছেন, আপনার কাছ থেকে আরো অনেক কথা শুনবো। আমাদের সাথে এই মুহূর্তে একজন আছেন টেলিফোনে, তার কথা একটু শুনতে হবে আমাকে। টেলিফোন নিয়ে আসছি। হ্যালো হ্যালো, আমি কেয়া। কেয়া, বলো যে কোন বিভাগ থেকে প্রশ্ন করব এবং বলো যে কোন ক্লাসে তুমি পড়ো। ভাষা ও ব্যাকরণ, ভাষা, ক্লাস 9। হ্যাঁ, ঠিক আছে, তৈরি হও। প্রথম প্রশ্ন হচ্ছে, দোকানিতে আনি প্রত্যয়টি কোন অর্থ প্রকাশ করেছে? অপশন শুনে নাও। ক জীবিকা, খ মালিক, গ ব্যবসায়। বলো। মালিক। মালিক উত্তর নিলাম এবং সঠিক। অভিনন্দন, 500 টাকার মালিক তুমি। এবারে দ্বিতীয় প্রশ্ন শোনো। চোখের বালি বাগধারাটির অর্থ কি? অপশন শুনে নাও। ক ভীষণ শত্রু, খ চোখের প্রদাহ, গ চক্ষুশূল। বলো। প্রথমটা। বুঝিনি। প্রথম। দ্বিতীয় তো আমি বুঝি না, আমাকে তুমি উত্তর বলো। কারেন্ট নেই। বুঝিনি। কারেন্ট নেই, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, তুমি কি ভীষণ শত্রু বলছো? প্রথম অপশন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উত্তরটি আমি নিলাম, কিন্তু সঠিক নয় উত্তরটি। সঠিক উত্তর হচ্ছে গ চক্ষুশূল। আরেকটা বিষয় একটু জেনে রাখা ভালো, কারেন্ট না, শব্দটা হচ্ছে ইলেকট্রিসিটি, রাইট? আমরা আরেকটা ফোন নেই। অবশ্যই। কে বলছো? হ্যালো ভাই, আমি মোহাম্মদ। আচ্ছা ভাইয়া, ওই আমি আমার কথা শুনতে চাই না, তোমার কথা শুনতে চাই। টেলিভিশনের ভলিউমটা একদম মিউট করে কথা বলো, যে কোন ক্লাসে পড়ো আর কোন বিভাগ পছন্দ। হ্যালো ভাইয়া, আমি ক্লাস 4 পড়ি, আমি খেলার মাঠ। উরি বাবা, ক্লাস 4 পড়ো, খেলার মাঠ থেকে প্রশ্ন? ঠিক আছে, চলো। প্রথম প্রশ্ন তোমার জন্য। ক্যারিয়ারের শেষ টেস্ট মাইকেল ক্লার্ক কোন দলের বিপক্ষে খেলেছেন? অপশনগুলো শুনে নাও। ক ইংল্যান্ড, খ দক্ষিণ আফ্রিকা, গ নিউজিল্যান্ড। বলো। উত্তর ক ইংল্যান্ড। সঠিক। ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। 500 টাকার বই তো হয়েই গেল। এবার দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিয়ে 500 টাকার বই পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্নটি হচ্ছে, রাফায়েল নাদাল এখন পর্যন্ত কয়টি ফ্রেঞ্চ ওপেন জয়লাভ করেছেন? অপশনগুলো শোনো। ক 9টি, খ 10টি, গ 11টি। বলো। উত্তর ক 9টি। উত্তর ক 9টি। তুমি কি জেনে বলেছো? হ্যাঁ। ওফ, উত্তর সঠিক। তুমি একদম ঠিক বলেছো। সর্বশেষ 2014 সালে ফ্রেঞ্চ ওপেন জয়লাভ করেন তিনি। 1000 টাকার বই হলো। এবার বলো তৃতীয় প্রশ্ন করব কিনা তোমাকে? না না, ঠিক আছে। অভিনন্দন, 1000 টাকার বই তো হলো। স্বাগত আরও একটিবার। দেখছো প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। ইভান সাইড তোমাদের সাথে আছি এবং আমাদের সাথে আছেন নাট্য নির্মাতা ফরহাদ হোসেন। কথা বলছিলাম, ফোন করো, কথা হবে তোমাদের সাথেও। ফরহাদ ভাই, আমরা একটু অনেক কথাই বলছিলাম, আমি একটু শুরুর দিকের কাজের কথা জানতে চাই। প্রথম যখন আপনি নাটক বানাতে গেলেন, নিজেই আপনি যখন পরিচালনা করতে গেলেন, সেই কাজটার অভিজ্ঞতা একটু শুনতে চাই। এটা 2006। আচ্ছা, এই সময় 2002 আপনার ইনভলভ হওয়া 4 বছর পরে। 4 বছর পরে এই সময়টাতে আমি আমার নিজেকে একটু তৈরি করার একটা বিষয় ছিল। আমি বিভিন্ন জায়গায় যেটা বলছিলাম যে আমি কিছু আমেরিকান ফিল্ম মেকারদের সঙ্গে কাজ করেছি, নিজেকে তৈরি করার জন্য কিছু ট্রেনিং করেছি। তো তারপরে লেখা শুরু করলাম। তো লেখা শুরু সময়ে আমি যখন বুঝতে পারলাম যে এখন আমি তৈরি একটা নাটক করার জন্য, তখন
আমাদের বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা শহীদুজ্জামান সেলিম, উনি একটা আরো দুটো নাটকের কাজের জন্য নিউ ইয়র্কে গেছিলেন। আমি তখন শিকাগোতে থাকতাম। তো সেলিম ভাইয়ের সঙ্গে আমার আগেই একটা পরিচয় ছিল, যোগাযোগ ছিল। আমরা দেশে থাকতে এক কোম্পানিতে কাজ করতাম। আচ্ছা আচ্ছা, কলিগ, সে আমার সিনিয়র কলিগ। হ্যাঁ, তো ওই যোগাযোগটা থাকাতে সেলিম ভাই যখন নিউ ইয়র্কে আসলেন, আমার সঙ্গে কথা হলো, তখন আমি তাকে ইনভাইট করলাম যে শিকাগোতে আসে। তো উনি যখন বললো যে আমার হাতে মাত্র 2 থেকে আড়াই দিন সময় আছে, আমি সময়টা দিতে পারবো, তো সে যখন অ্যাগ্রি করলেন, উনি আসার যখন আমাকে বললেন যে এই সময়টাতে আসবো, ওই সময় আমি একটি নতুন স্ক্রিপ্ট লিখি। আচ্ছা, 1 ঘন্টার একটা নাটক, সেটা ভালোবাসা দিবসের জন্য লিখেছিলাম। তো সেলিম ভাই যাওয়ার পরে ওটাই আমার প্রথম, সেলিম ভাইয়ের সঙ্গে আমি প্রথম নাটকটা জয়েন্ট ডিরেকশনে ছিলাম, কারণ আমার শেখার ছিল অনেক কিছু তখন। তো উনি আমাকে অনেক হেল্প করেছেন। নাটকটা ওটাই আমার প্রথম নাটক। পরবর্তীতে এটা একটা এখানকার আরো কারা কারা অভিনয় করেছিলেন ওখানে, আমাদের তখন শিকাগোর একজন শিল্পী সালমা রোজি, উনি লিড ক্যারেক্টার করেছেন সেলিম ভাইয়ের এগেনস্টে, এবং ওখানকার লোকাল বাকি আর্টিস্টরা। তো পরবর্তীতে ওটা এখানে ভালোবাসা দিবসে প্রচার হয় RTV-তে সম্ভবত। তারপরে আমি আরেকটা নাটক লিখে পাঠাই, ঢাকায় শুটিং করেন শহীদুজ্জামান সেলিমের ডিরেকশনে। সেটাতে অভিনয় করেন হুমায়ুন ফরিদি এবং সুবর্ণ মোস্তফা। বাহ, চমৎকার। মানে আপনি সমান্তরালে পরিচালনা করছেন, লিখছেন। ওটা যখন লেখা হয়, ওটা যখন শুটিং হচ্ছে, তখন ফরিদি ভাই, হুমায়ুন ফরিদি শহীদুজ্জামান সেলিম ভাইকে জিজ্ঞেস করে আমার কথা, যে কার লেখা এটা। তো তখন সেলিম ভাই আমার কথা বলেন এবং উনি খুব আগ্রহ দেখান, বলছে ঠিক আছে, তুমি যদি পরবর্তীতে যখন আমেরিকায় যাবা আমাকে বলো, আমি যাব, আমি ফরহাদের সঙ্গে কাজ করব। তারপরে আমি ফরিদি ভাইকে নিয়ে আরো 5টা কাজ করি আমেরিকাতে। টানা 5টা কাজ আপনি হুমায়ুন ফরিদির সঙ্গে করেন। তো আমার সঙ্গে শহীদুজ্জামান সেলিম ছিলেন, হুমায়ুন ফরিদি ছিলেন, নাদের চৌধুরী ছিলেন, পীযূষ বন্দ্যোপাধ্যায় ছিলেন, এরা সবাই আমার কাজ করেছে। তো আচ্ছা, আমি একটা বিষয় একটু জানতে চাই, এই যে হুমায়ুন ফরিদির মতো বিশাল মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা, সেই ব্যাপারটা যদি একটু শেয়ার করেন। অবশ্যই এটা আমার জন্য একটা, মানে কি বলবো, অবশ্যই অনেক বড় একটা পাওয়া। একদিন খুব সকালে আমি কাজে যাব, হঠাৎ করে আমার একটা ফোন আসছে। তো ফোনটা যখন রিসিভ করে আমি বুঝতে পারলাম এটা বাংলাদেশের ফোন। তো আমি ফোনটা ধরে যখন বললাম হ্যালো, তখন অপর প্রান্ত থেকে বলছে আমি হুমায়ুন ফরিদি। আমি কাইন্ড অফ লাইক শকড, এক্সাইটেড, যে আমি আসলে সারপ্রাইজ। আমি ঠিক এই সারপ্রাইজ, এই জায়গাটা আমি ধরে রাখতে চাই, এখান থেকে শুনবো। আমারও একটা ফোন এসেছে, ফোনটা একটু ধরতে হবে। দেখি কে আছে। হ্যালো, হ্যালো, নাম শুনি। সুরাইয়া আমার নাম। বলো যে কোন ক্লাসে পড়ো আর কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আমি ক্লাস 8-এ পড়ি, ভাষা ও ব্যাকরণ থেকে প্রশ্ন। ভাষা ও ব্যাকরণ, ঠিক আছে। বিষয়টি, বিভাগটি শেষ হয়ে যাচ্ছে। আর তোমার জন্য প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় কত প্রকার? শোনো, ক 2, খ 3, গ 4। বলো দ্রুত। 3। দেখি সঠিক। অভিনন্দন, 500 টাকার বই পেয়ে গেলে। এবারে দ্বিতীয় প্রশ্ন শোনো, অবরোধ শব্দটিতে অব উপসর্গটি কি অর্থে ব্যবহৃত? অপশনগুলো শোনো, ক সম্মুখভাবে, খ হীনতা, গ অধোমুখিতা। বলো। হীনতা উত্তর নিলাম, উত্তর তো সঠিক নয়, আন্তরিকভাবে দুঃখিত আমি। সঠিক উত্তর হচ্ছে ক সম্মুখভাবে। তাও অভিনন্দন, 500 টাকার বই তুমি পেলে। ফরহাদ ভাই, একটা ফোন নিয়ে আসি। অবশ্যই। হ্যালো ভাই, আমি নুসরাত। নুসরাত, কোন ক্লাসে পড়ো তুমি? 7। ফাইন। বলো যে কোন বিভাগ পছন্দ? ইতিহাস ও ঐতিহ্য। ঠিক আছে, প্রথম প্রশ্ন তোমার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা আন্দোলনের নায়ক কে? অপশনগুলো শোনো, ক জর্জ ডব্লিউ বুশ, খ আব্রাহাম লিঙ্কন, গ জর্জ ওয়াশিংটন। বলো। অপশন খ আব্রাহাম লিঙ্কন। আপনি মাথা নাড়াচ্ছেন, আসলে উত্তরটি সঠিক নয়, দুঃখিত। সঠিক উত্তরটা জেনে রাখা দরকার, গ জর্জ ওয়াশিংটন। জানা হলো। আমরা যেটা বলছিলাম যে সেই যে আপনি আসলে সারপ্রাইজ ছিল আপনার জন্য। ওটা আমার জন্য অবশ্যই একটা সারপ্রাইজ ছিল। তারপর আমি সেকেন্ড টাইম যখন বললাম কে বলছেন, বললাম আমি হুমায়ুন ফরিদি, বাংলাদেশ থেকে। তো তখন আমি আসলে কিছুটা নার্ভাস ছিলাম। তো ফরিদি ভাই বললেন যে ফরহাদ, তোমার একটা নাটক আমি করলাম সেলিমের ডিরেকশনে। আমি জানি সেলিম আবার দেশে আমেরিকায় যাচ্ছে তোমার কাজ করার জন্য,
আমি এবার আসছি তোমার কাজ করার জন্য, তুমি আমার জন্য সুন্দর করে স্ক্রিপ্ট লেখো। পরে আমি ফরিদি ভাইকে মাথায় রেখেই কিছু ট্রু স্টোরি বেসড আমি ওখানে কিছু কাজ স্ক্রিপ্ট লিখলাম, এবং সেগুলো হচ্ছে ইমিগ্রেশনের যে একটা বিরাট সমস্যা আমাদের ওখানে আছে। একজন ইউনিভার্সিটির প্রফেসর, সে ইমিগ্রেশন সে পড়াতে যায় আমেরিকাতে, পরবর্তীতে সে ওখানে থাকতে পারেনি বিকজ তার স্টে ওভার করতে পারে না ইমিগ্রেশনের সমস্যার কারণে। পরবর্তীতে সে একটা কন্ট্রাক্ট ম্যারেজে যায়, ওটা একটা ডিজাস্টার হয়, তারপর জীবনের উপর একটা বড় সড়ো একটা ধাক্কা আসে, এবং একটা পর্যায়ে সে মেন্টালি এতটাই আপসেট হয় যে সে তার ভারসাম্যহানিতা সৃষ্টি হয় আর কি। এমন একটা গল্পকে লিখে আমি ফরিদি ভাইকে পাঠালাম, এবং সে খুব পছন্দ করলো, বলে যে ঠিক আছে। স্বাভাবিক, কারণ একদম জীবন থেকে নেওয়া গল্প, তাই না? আর সেই বিষয়গুলো আপনি করতে পেরেছেন বা করে চলেছেন, সেটা শুনে তো নিঃসন্দেহে ভালোও লাগছে আমাদের, এবং সেটাই অব্যাহত থাকবে। আমাদের অনুষ্ঠানও আসলে আরো বেশ খানিকটা সময় আমরা আপনার কথা শুনবো। আরও একটিবার স্বাগত, এবং সত্যি তো অনেক কিছুই জানার আছে, অনেক কিছুই বলার আছে, তাই এই আয়োজন প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। দেখছো তোমরা ইভান সাইড তোমাদের সাথে আছি, আমার সাথে টেলিফোনে কে আছো কথা বলো। হ্যালো, বুঝিনি, নামটা বলো আরেকবার। আমি সাদিয়া বলছি। সাদিয়া, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10, ঠিক আছে। তোমার জন্য ছবির গ্যালারি, ছবি দেখে তুমি উত্তর দিয়ে দাও। একটি ফুলের ছবি দাও। ভাই, আমরা 4 মাসের বিল পাই না, এটা কি পাবো না? অবশ্যই পাবে, ডেফিনেটলি পাবে, এবং এটা আসলে জমা হয়ে গেছে এই, এবং এটা প্রসেসিং এর ভিতরে আছে, খুব তাড়াতাড়ি তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এবং পেয়ে ফোন করে জানাবে আমাদেরকে পেলাম, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। এবার কি ছবি দেখাবো নাকি এটাই জানার ছিল? না ভাইয়া, দেখান। ওকে, ঠিক আছে, চলো ফুলের ছবি দেখাই তাহলে তোমাকে। ছবির এই ফুলটির নাম বলো। ক বনফুল, খ কলাবতী ফুল, গ জারুল ফুল। অপশন খ কলাবতী ফুল। অপশন খ কলাবতী ফুল। ফুল তো ভালোই চেনো, উত্তর সঠিক। অসংখ্য ধন্যবাদ, আরও জমা হয়ে গেল 500 টাকা। দ্বিতীয় ছবি দেখো, ছবির এই মিনারটির নাম বলো। অপশন ক ফয়সাল মিনার, খ চার মিনার, গ দিল্লির কেন্দ্রীয় মিনার। বলো। ভাইয়া অপশন গ দিল্লির কেন্দ্রীয় মিনার। দিল্লির কেন্দ্রীয় মিনার, এটা তো হলো না উত্তর। সঠিক উত্তরটি জেনে রাখো, খ চার মিনার। অসংখ্য ধন্যবাদ তোমাকে ফোন করবার জন্য, 500 টাকার বই জিতবার জন্য। ফরাদ ভাই, আমরা আরেকটা ফোন নিয়ে আসি। হ্যালো, শুভ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। আচ্ছা, বলেন আপনি কোন বিভাগ থেকে উত্তর দেবেন? জানা অজানা। খেপে আছো নাকি তুমি? জানা অজানা থেকে প্রথম প্রশ্ন, বাংলাদেশ কত সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে? অপশন শুনে নাও। ক 1978 1979 সালে, খ 1979 80 সালে, গ 1980 81 সালে। বলো বলো। অপশন খ। উত্তর বলো। 1979। 1979 1980 সালে। উত্তর তো নিলাম, উত্তর তো সঠিক। অভিনন্দন, 500 টাকার বই পেলে। এবারে দ্বিতীয় প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রতিষ্ঠিত দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন গড়ে তোলেন কে? অপশন শুনে নাও। ক শিল্পাচার্য জয়নুল আবেদিন, খ ওস্তাদ আয়েত আলী খাঁ, গ শিল্পী সৈয়দ আব্দুল হাদি। বলো। সৈয়দ আব্দুল হামিদ। হানিফকে সৈয়দ আব্দুল হাদি, এটা তো খুব ভুলটা করা যাবে না। সঠিক হয়নি উত্তর, সঠিক উত্তরটা জেনে নাও। ক শিল্পাচার্য জয়নুল আবেদিন। ফরাদ ভাই, আমরা অনেক কথা আসলে জানতে চাই। আমি একটা ব্যাপারে জানতে ইচ্ছে করছি, এখন কি নাটক নির্মাণ বা এই নির্মাণই আপনার পেশা নাকি অন্য কোনো পেশায় আছে? নির্মাণ আমার নেশা। আমার পেশা হচ্ছে আমি আইটি কনসালটেন্ট, আমি আইটিতে কাজ করি। প্রায় 16 বছর হলো আমি আইটিতে আছি। জবের পাশাপাশি হচ্ছে আমার ভালোবাসা, প্যাশন যেটাই বলি না কেন, নাটক। হ্যাঁ, নাটক, লেখালেখি, স্ক্রিপ্ট লেখা, শর্ট ফিল্ম, ভবিষ্যতের পরিকল্পনা কিংবা স্বপ্ন হচ্ছে কোনোদিন যদি ফিচার ফিল্ম তৈরি করতে পারি ইনশাআল্লাহ, এবং সেটা আমেরিকাতেই করব। তো সেক্ষেত্রে কোন বিষয়টাকে বেশি উপভোগ করেন? কিছুটা হলো বেশি ভালো লাগে, লেখা নাকি নির্মাণ?
লেখাটা বেশি ভালো লাগে, এই জন্য লেখাতে আমি সময় দিতে পারছি বেশি। কারণ লেখাটা তো আমার সময় বের করে নেওয়াটা আমার জন্য খুব সহজ হয়, কিন্তু নির্মাণটা তো একটু পরিকল্পনার বিষয় থাকে। একটা স্ক্রিপ্ট লিখতে হবে, আর্টিস্টদের সঙ্গে যোগাযোগ করতে হবে, ক্রু মেম্বার রেডি করতে হবে। আর আমেরিকাতে যেই সমস্যাটা আমি সবসময় ফেস করি সেটা হচ্ছে যে এই আয়োজনটা করা। এখন দেখা যাচ্ছে যে আমি একটা সুন্দর গল্প লিখেছি, গল্পটা নির্মাণের আগে আমাকে একজন ভালো আর্টিস্ট লাগবে। কয়েকটা চ্যালেঞ্জ আমরা ফেস করি। একটা হচ্ছে আমার লোকাল কিছু আর্টিস্ট আছে, আমি তাদেরকে নিয়ে করতে পারি, কিন্তু আমার কাজটা যদি বাংলাদেশে দেখাতে চাই, যেহেতু আমাদের ওই লোকাল আর্টিস্টগুলো ওইভাবে পরিচিত না, তো ওখানে আমরা একটু সমস্যায় পড়ে যাই যে ভালো কাজ হলেও দেখা যাচ্ছে যে ফেস যে বেটাকে আমরা স্টার কাস্টের যে বিষয়টা মানুষ যাদেরকে আসলে গ্রহণ করে নিয়েছে কারণে নাটকটা দেখতে, তো সেই ক্ষেত্রে আবার আমাকে কি করতে হয়, ঢাকার থেকে হয়তো একজন দুইজন আর্টিস্টকে আমি ইনভাইট করি, তারা যায়, ওই ক্ষেত্রে আবার আমার প্রোডাকশনের কষ্টটা বেড়ে যায়। তো আমি এই দুটো চ্যালেঞ্জের মাঝামাঝি আছি, এভাবে আমি চালিয়ে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। এ যাবৎ প্রায় আমি 15-16টা কাজ করে ফেলেছি। বাহ, আর চ্যালেঞ্জ নিয়ে কাজ করার মজাটাও হ্যাঁ, তা তো আছে। আমাকে একটা চ্যালেঞ্জ এখন নিতে হবে, অবশ্যই একজনের দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, ফোন নিতে চাই। কে বলছো? হ্যালো। হ্যালো। জি শুনছি, বলো, নাম বলো। হ্যালো। জি না, হ্যালো। নাম বলো ভাইয়া। জি আমার নাম সাহিল। সাহিল, কোন ক্লাসে পড়ো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো? ইতিহাস ও ঐতিহ্য নিয়ে। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7। তুমি কি নার্ভাস? অনেক টেনশন লাগছে? ঠিক আছে চলো। কারেন্ট চলে গেছে তো, ইলেকট্রিসিটি চলে গেছে, তাহলে খুব মনোযোগ সহকারে শোনো, আমি বলছি। বৌদ্ধ ধর্ম বিকাশ লাভ করেছে কোন অঞ্চলে? অপশন খুব খেয়াল করে শোনো। ক চীন, খ শ্রীলঙ্কা, গ ভারত। বলো। আমি আরেকবার বলছি, তুমি শোনো। বৌদ্ধ ধর্ম বিকাশ লাভ করেছে কোন অঞ্চলে? ক চীন, খ শ্রীলঙ্কা, গ ভারত। শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা উত্তর নিলাম, উত্তর সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে গ ভারত। ঠিক আছে, মনে থাকবে। ভাই আরেকটা বিষয় একটু জানতে চাই, যে এই যে কাজ করতে করতে গিয়ে অনেক ধরনের প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জের কথা বলছিলাম, সেগুলোকে ওভারকাম করে কাজ করার একটা মজা আছে। আরেকটা বিষয় আমার জানার ইচ্ছে ছিল, আপনি কি এখন বাংলাদেশে কাজ করবার জন্য কোনো পরিকল্পনা আপনার রয়েছে কিনা? হ্যাঁ, আমার পরিকল্পনা রয়েছে। আমি ভবিষ্যতে কাজ করব বাংলাদেশের সঙ্গে জয়েন্টলি। আমি একটা মুক্তিযুদ্ধের উপরে একটা স্ক্রিপ্ট লিখছি, যেটা ফিচার ফিল্ম হবে, যেটা গল্পটা শুরু হবে আমেরিকা থেকে, সেটা শেষ হবে বাংলাদেশে। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখাটা হবে, কিন্তু এখান থেকে একটা যুদ্ধ শিশু আমেরিকাতে চলে যায়, সে কোনোদিন জানতো না, বড় হয়ে সে জানবে। এটা হচ্ছে সংক্ষেপে গল্প বলে দিচ্ছি সংক্ষেপে, কারণ এটার মধ্যে অনেক কিছু থাকবে। তো কাজে বাংলাদেশের সঙ্গে আমার কাজ হবে। আর এটা পাশাপাশি আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি মাঝে মাঝে স্ক্রিপ্ট লিখে এখানে পাঠাই। আমার স্ক্রিপ্ট নিয়ে এখানে যাদের সাথে কাজ করি আমি সবসময়ের জন্য, তারা এটা নিয়ে কাজ করছে। সো বাংলাদেশের সঙ্গে আমার টাচটা কিছু আছে। আবার আমি যখন আমেরিকাতে আমার নাটক, টেলিফিল্ম কিংবা সিরিজ নাটকগুলো করি, তখন ঢাকার থেকে আর্টিস্ট যাচ্ছে, বাংলাদেশের আর্টিস্ট যাচ্ছে, তারা আমার সঙ্গে কাজ করছে। একটা সামগ্রিক বোঝাপড়া আছে এবং আমি সবসময়ের জন্য বাংলাদেশের টাচেই আছি। আচ্ছা, আরেকটা ব্যাপার আমাকে একটু বলেন তো, এই আপনার লেখা যে নাটকগুলো দেশে হচ্ছে, নিঃসন্দেহে একটা আলাদা আগ্রহ নিয়ে সেগুলো দেখা হয়। এর বাইরে এখন অনেক চ্যানেল, অনেক নাটক হচ্ছে। সব নাটকগুলো দেখা হয় কিনা? সব নাটক দেখা হয় না, দেখি নাটক আমি নিয়মিত দেখি, সবসময়ের জন্য দেখে যাচ্ছি। কারণ আমি যত দেখবো তত আমি নিজেকে রিচ করতে পারবো। তো নাটক আমি দেখি, বাংলা সিনেমা দেখি, এবং বাংলা সিনেমাকে প্রবাসে আমেরিকাতে প্রচারের জন্য যতটুকু সহযোগিতা করার সেটাও করি। তো নাটক আমার দেখা হয়। আচ্ছা, তো কি মনে হচ্ছে আমাদের এখন নাটকের আপনার কাছে কেমন লাগে, মানে কেমন হচ্ছে আমাদের নাটক? আচ্ছা, এখন নাটক আমরা একটি ডিপ্লোম্যাটিক অ্যানসার আশা করছি আপনার কাছ থেকে। আমি সরাসরি অ্যানসার করি। যেটা হয় কি, নাটকের আমি বলবো না যে মান কমে গেছে, কিংবা নাটকের আমার কাছে মনে হয় যে একসময় আমরা যে নাটকগুলো দেখতাম, আমরা মানে পারিবারিক নাটক বলি অথবা কমেডি বলি না কেন, নাটকের মধ্যে যে ডেপথনেসটা ছিল আগে, একটা নাটক দেখে যে আগ্রহটা তৈরি হতো, এখন কেন যেন মনে হচ্ছে সবকিছু একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। নাটকটা শেষ হচ্ছে, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, গল্পটা সেভাবে আকর্ষণ করে না।
ভালো নাটক কিন্তু হচ্ছে, অনেক ভালো নাটক হচ্ছে, এবং সেই দিন শেষে মানুষ আসলে সেটাকে গ্রহণ করে সেটাই নিচ্ছে। ভালো নাটক যেগুলো হচ্ছে সেগুলো মানুষ দেখছে। হুম। তো ভালো মন্দ মিলিয়ে কাজ হচ্ছে, ভালোটা মানুষ দেখছে এবং যেটা পছন্দ হচ্ছে না রিমোট দিয়ে চেঞ্জ করে চলে যাচ্ছে। তো এক্স্যাক্টলি। এবং ফরহাদ ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনার নাটকগুলো যাতে মানুষ আসলে রিমোট চেপে একই জায়গায় বসে থাকে সেই প্রত্যাশা রাখছি। খুব ভালো থাকেন, কথা বলে ভালো লাগলো এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমারও খুব ভালো লাগলো, আমাকে আমন্ত্রণের ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। জি, ভালো থাকবেন আপনি। অবশ্যই। বন্ধুরা, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। একটি ঘোষণা সবার জন্য রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ এবং অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিন আবারও দেখা হবে প্রিয় চ্যানেল এনটিভির পর্দায়। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকো।